মুক্তিযোদ্ধা চেতনা বিরোধী হলো কোটা। রাশেদ ভাই, এই মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্য দূর করার জন্য, আর কোটা হলো বৈষম্যকে ধরে রাখার জন্য। মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেক যোগ্য মুক্তিযোদ্ধারা আছেন যাদের অর্থনৈতিক সমস্যা নাই, যাদের মেধার সমস্যা নাই। মুক্তিযোদ্ধা এবং যারা মুক্তিযুদ্ধ করেনি এমন মানুষের মধ্যে একটা বিরোধ ধরে রাখতে চান রাজনৈতিক কারণে, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে খাওয়ার জন্য। আজকে 54 বছর পরে মুক্তিযোদ্ধার কোঠা রেখে মুক্তিযোদ্ধাকে খাটো করা হচ্ছে, মুক্তিযোদ্ধাকে নিঃস্ব বলে চিহ্নিত করা হচ্ছে। যেভাবে তাচ্ছিল্য করে প্রধান বিচারপতি থেকে শুরু করে অ্যাটর্নি জেনারেল এবং অন্যান্য নেতা নেত্রী সবাই এই কোটা আন্দোলনকে তাচ্ছিল্য করে কথা বলছে, সমাধানের পথে যাচ্ছেন না, এটা উনি জেলা কোটাতে নিয়ে আসছেন। ওই ইতিহাসে তো চলে যান ওনারা, কাকে কাকে কি করা যায়। আমরা কোটা নয়, শুধু আমরা হিলট্রেক্সে, এই বাংলাদেশ সরকার সব সরকারি হিলট্রেক্সকে আজকে আপনি যে ঢাকা শহরে যে এটাকে উপজাতি বলতাম, যেটা আমরা এটাকে এখন উপজাতি বলা হয় না, তারাও অধিকার নিয়ে বেঁচে আছে। তারা তাদের যে লেখাপড়ার সংখ্যা, ঢাকায় তাদের অবস্থান হিলট্রেক্স ছেড়ে, অথচ বাঙালিরা ওখানে গিয়ে জমি কিনতে পারে না। হিলট্রেক্সে বাঙালিরা জমি কিনতে পারে না, কিন্তু ঢাকাতে হিলট্রেক্সের মানুষ এসে জমি কিনতে পারে। এটা সংস্কার, কিন্তু সংস্কার যে হচ্ছে না একেবারে সেটা বলবো না। আরেকটা জিনিস, এই যে তিলকে তাল করা, একটা ছাত্র ছাত্রীদের সাথে সমাধানে এত সময় কি প্রয়োজন? আপনার পরিবারে যদি আপনার ছোট ছোট সন্তানদের মধ্যে আর অভিভাবকের মধ্যে একটা বিরোধ হয়, আমরা কি ততক্ষণ ওয়েট করি কখন অভিভাবকের মাথায় বাড়ি দিবে তারপরে সমাধান করব? সেই ক্ষেত্রে আমরা সেটা করি না। কিন্তু সরকার বারবার ভুল করে, তারা মনে করে ছাত্রছাত্রীরা খুব দুর্বল, তারা খুব কোমলমতি মানুষ, তাদেরকে একটু পুলিশের ভয়, একটু গরম পানি ছেটালে হয়তো চলে যাবে। কিন্তু আমার প্রিয় এবং রাশেদ ভাইয়ের প্রিয় নেতা বঙ্গবন্ধু তো বলেছিলেন, তোমরা আমাদেরকে দাবিয়ে রাখতে পারবা না। হিটলারও পৃথিবীতে মানুষকে দাবিয়ে রাখতে পারেননি। 1975 থেকে ওনাদের ইতিহাস শুরু হয়। উনি কথাটা বলেছেন 1975-এর পর থেকে, যেন 1975-এর আগে আর বাংলাদেশের কোনো ইতিহাস নাই, ওখানে কোনো অপকর্ম হয় নাই। এবং আমার ভয় হয় কখন যেন আওয়ামী লীগ ডিক্লেয়ার করে দেয় যে 1975-ই স্বাধীনতার বছর, এর আগে সব বাদ। আমার এরকম মনে হয়। ইতিহাসে লক্ষ্য করে দেখবেন, এনামুল হক মনির, আপনি প্রত্যেকটা টকশোতে দেখবেন আওয়ামী লীগ ইতিহাসে গেলে ওই 75 পর্যন্ত গিয়ে থেমে যান, ওখানে লক করা আছে। এটা অত্যন্ত গর্হিত কাজ। ইতিহাসকে বিকৃত করা নয়, ইতিহাসকে খণ্ডিত করার সমান। আমি বলবো যে ইতিহাসই যখন বলবেন তখন 71 থেকেই বা 71-এর পূর্ব থেকেই বলা উচিত। কোটার মাধ্যমে বৈষম্য করা যায়, সমাধান করা যায়, রাশেদ ভাই বললেন, আমিও মনে করি। বাংলাদেশের সবচেয়ে বড় বৈষম্য হলো ধনী গরিবের বৈষম্য। সেখানে আপনারা কি করেছেন? আজকে দিন দিন সেই নিঃস্ব মানুষ নিঃস্ব হচ্ছে আর ধনীরা ধনী হচ্ছে। আপনারা জেলা কোটার কথা বলেছেন, জেলায় একজন বেনজির যেভাবে জমি কিনেছে, অনেক সময় দুষ্ট লোকরা বলে থাকে আর কিছুদিন গেলে তো ওই একটা জেলার নাম বেনজির জেলা হয়ে যেত। আমরা জানি না আবেদ জেলা হয়েছে কিনা, মহিউদ্দিন বা মতিন অথবা ছাগল ক্রয় করেছে যে ছেলে, তারা তাদের নামে একটি করে জেলা করার মতো ক্ষমতা তারা অর্জন করেছে কিনা। তাহলে মানুষের অর্থনৈতিক বিষয়ে যে বৈষম্য তৈরি আপনারা করেছেন, আর এখানে মিষ্টি মিষ্টি কথা বলছেন, যেই সমাধান করা যেত 1918 সালে, সেই সমাধানকে না করে আজকে আবার ছাত্রছাত্রীদেরকে মাঠে নামতে আপনারা বাধ্য করেছেন। একটি স্বাধীন দেশে, স্বাধীন দেশের রাজনীতি মাঠে ঘাটে হওয়া উচিত না। আর একটি সরকারকে আন্দোলন করে করে সব সমাধান করতে হবে কেন? কেন আমাদের বলতে হবে? সরকারের কি চোখ নাই? সরকারের কি মেধা নাই? সরকারের কি বিবেক নাই? সরকারের কি বুদ্ধি বিবেচনা নাই? সরকারের মাথায় কি মগজ নাই? তারা নিজে থেকে উদ্যোগ নিয়ে এই দেশের কি কোনো কল্যাণ করতে পারে না? বরঞ্চ তারা দুর্নীতি করতে পারে, তারা দেশের টাকা পাচার করতে পারে নানা রকম বুদ্ধি দিয়ে, যে টাকা নিয়ে কিভাবে মসজিদে দান করে দিলে বের হওয়া যায়, ওনাদের কর্মীরা এগুলো ভালো বোঝেন। তো আপনি যেহেতু বলেছেন আলোচনার মাধ্যমে সমাধান করা যায়, এই জন্যই বলছি আওয়ামী লীগ কি বলে বা ওনার দল কি বলে আর কি করে, দেখেন উনি বললেন আলোচনায় সমাধান করা যায়, আবার বলছেন যে এই ব্যারিকেড দেওয়ার কথা, আবার বলছেন যে কুমিল্লায় যে বাধা দেওয়া হয়েছে
ঢাকায় যে বাধা দেওয়া হচ্ছে, শুনেন, বাধা দিলে বাঁধবে লড়াই। এটা আপনার নেতা যখন বন্দী ছিল, আমরা যখন মিছিল করতাম তখন বলতাম বাধা দিলে বাঁধবে লড়াই। আমি পৃথিবীতে বাধা দিলে শেষ পর্যন্ত একটা সমঝোতায় ছাড়া সমাধান হতে দেখিনি। আপনি দ্বিতীয় মহাযুদ্ধে হিটলারেরও পরে দেখেন আলোচনা করে আমরা ইউনাইটেড নেশন জাতিপুঞ্জ তৈরি করতে হলো, এগুলো আলোচনা দিয়ে হয়েছে, এগুলো যুদ্ধ করে হয়নি। যুদ্ধের পরিসমাপ্তি হয় আলোচনা দিয়ে। আপনারা কোনো কিছুই ভালোভাবে চাপ তৈরি না হলে আলোচনায় বসতে চান না। আপনারা ছাত্রছাত্রীদের এই আন্দোলনকে ষড়যন্ত্রকারীদের হাতে তুলে দিতে চান। মুক্তিযোদ্ধা এবং যারা মুক্তিযুদ্ধ করেনি এমন মানুষের মধ্যে একটা বিরোধ ধরে রাখতে চান রাজনৈতিক কারণে, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে খাওয়ার জন্য। আমি বলছি আজকে অনেক মুক্তিযোদ্ধা আছে, বীর মুক্তিযোদ্ধা যারা বাংলাদেশে সার্টিফিকেট নেয় নাই। অনেক মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা আছেন যারা সরকারি অনুদান নিচ্ছেন না। অনেক মুক্তিযোদ্ধার সন্তান আছে যারা এই মুক্তিযোদ্ধার কোটা গ্রহণ করেননি। এই যে আমাদের নায়ক রুবেল বোধহয় এটা কথা বলেছেন যে এই, আমি তো মনে করি আজকে 54 বছর পরে মুক্তিযোদ্ধার কোটা রেখে মুক্তিযোদ্ধাকে খাটো করা হচ্ছে, মুক্তিযোদ্ধাকে নিঃস্ব বলে চিহ্নিত করা হচ্ছে। মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেক যোগ্য মুক্তিযোদ্ধারা আছেন যাদের অর্থনৈতিক সমস্যা নাই, যাদের মেধার সমস্যা নাই। মুক্তিযোদ্ধা চেতনা বিরোধী হলো কোটা। রাশেদ ভাই, এই মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্য দূর করার জন্য, আর কোটা হলো বৈষম্যকে ধরে রাখার জন্য। কোটা দিয়ে কখনো কোনো সমাধান হয় না। এটা একটা অনগ্রসর জাতিকে যদি নিয়ে আসা হয়, আপনারা যদি মনে করেন যে রেশন আর কিছু কার্ড দিয়েই খাদ্য সমস্যা সমাধান করে ফেলবেন, এটা হয়নি কোনো পৃথিবীতে। যখন খাদ্য নিয়ে সমস্যা বড় হয় তখন এই কার্ড, রেশন কার্ড দেওয়া হয়। আমরা পাকিস্তান আমলে 74-এ এগুলো দেখেছি। আমি শেষ করে আনতেছি যে এই জন্য আমি বলবো আপনারা সীমান্ত হত্যা বন্ধ করতে পারেন না। আপনারা ছাত্রদের দিকে গরম পানি ছিটানোর কথা বলেন, আপনারা কামান তাকিয়ে তাক করে রাখেন। আমি বলতে চাই ছোটদের প্রতি সহানুভূতিশীল হন, কারণ নইলে হিতে বিপরীত হতে পারে। এবং আমিও সর্বশেষে এই ছাত্রদের আন্দোলন সফল হোক এই কামনা করছি, এবং ছাত্রদের সম্মান তারা ধরে রাখুক, কারণ আর সম্মান তো নাই দেশে। যেভাবে তাচ্ছিল্য করে প্রধান বিচারপতি থেকে শুরু করে অ্যাটর্নি জেনারেল এবং অন্যান্য নেতা নেত্রী সবাই এই কোটা আন্দোলনকে তাচ্ছিল্য করে কথা বলছে, সমাধানের পথে যাচ্ছেন না, এটা হিতে বিপরীত হতে পারে।